আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। যদিও পরিবেশটা প্রতিকূল, কিন্তু এই প্রতিকূল পরিবেশে আমাদের ভালো থাকতে হবে। আর এই ভালো থাকার জন্য আমাদের সদিচ্ছা থাকতে হবে, থাকবে প্রচেষ্টা। আর প্রচেষ্টাগুলো কি? প্রথমেই তোমাদের কাজ হচ্ছে কি? লেখাপড়া। তারপরে কি? শরীর এবং মন ভালো রাখা। আর শরীর মন ভালো রাখার জন্য কী তো করতে হবে? প্রতিদিন নিয়মিত শরীরচর্চা। পরিবেশকে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, নিজেকে রাখতে হবে পরিচ্ছন্ন, ঘর বাড়িকে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। তবেই না আমাদের মন এবং শরীর দুটাই প্রফুল্ল থাকবে। আমাদের মাননীয় এবং সম্মানিত অধ্যক্ষ স্যার অনলাইনের ভিত্তিতে তোমাদের জন্য এই যে ক্লাসের ব্যবস্থা করেছেন, তা তো নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে কতখানি কার্যকর এবং কতখানি উপকারী, এবং তোমাদের অলস জীবনে কি সমাপ্তি ঘটিয়েছে। তোমরা কি নিয়মিত পড়াশোনা করছো? তো আমরা প্রত্যেকটা টিচার যে অক্লান্ত পরিশ্রম করে তোমাদেরকে নিয়মিতভাবে অনলাইনের ভিত্তিতে ক্লাস দিচ্ছি, করানোর চেষ্টা করছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের সহযোগিতা করবে, এবং আশা করি তোমরা সহযোগিতা করছো। আমি নাজনীন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা মূলত ক্লাসটা করছি মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য, এবং ওদের বিষয় হচ্ছে কি? সামষ্টিক অর্থনীতি। পূর্বের ক্লাসে আমরা এই সামষ্টিক অর্থনীতির প্রথম অধ্যায়ে কি সামাজিক বিজ্ঞান সম্বন্ধে তোমাদের একটা অংশ সম্বন্ধে আমি আলোচনা করেছি। আজকে হচ্ছে এর দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশটা কি? জাতীয় আয়। আসলে মূলত এই চ্যাপ্টারের এই জাতীয় আয় থেকে তোমাদের অনেক অঙ্ক রয়েছে, এবং অর্থাৎ গাণিতিক সমস্যা রয়েছে, এবং সেই গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। কিন্তু প্রথমেই এই গাণিতিক সমস্যার সমাধান করার জন্য আমাদের খুঁটিনাটি অনেক বিষয় জানতে হবে। আমি যদি সরাসরি গাণিতিক সমস্যায় চলে যাই এবং সমাধান করার চেষ্টা করি, এবং তার সাথে যে সম্পর্কিত বা রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্বন্ধে যদি তোমরা না জানো, বা সেইটা সম্বন্ধে তোমাদের ব্যাখ্যা কী সেটা সম্বন্ধে তোমাদের যদি জ্ঞান অর্জন না হয়, তবে অঙ্কটা করার সময় তোমাদেরকে জটিল মনে হবে। কিন্তু তোমরা যদি এই জাতীয় আয়ের যে সম্পর্কিত যে ছোট ছোট বিষয়গুলো রয়েছে সেগুলো সম্বন্ধে যদি তোমরা জানতে পারো এবং আমি তোমাদের জানাতে পারি, তাহলে তোমাদের অঙ্কগুলো অনেক সহজ হবে এবং সহজেই তোমরা সমাধান করতে পারবে। আজকে আমি এই জাতীয় আয়ের যে ছোট ছোট বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করব। প্রথমেই আসি কি জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম কি? হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম? একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে কী বলা হয়? জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। এরপরে আসি মোট জাতীয় উৎপাদন কি বা জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, হোয়াট ইজ গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি? একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের বাজার মূল্য হলো মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে আমরা কি পড়লাম? প্রথমে জাতীয় আয় কি, এরপরে পড়লাম মোট জাতীয় উৎপাদন বা জিএনপি কি। এরপরে আসি মোট দেশজ উৎপাদন বা জিডিপি কি, অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট কি? হোয়াট ইজ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট? একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের বাজার মূল্য হলো মোট দেশজ উৎপাদন বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে আমরা ন্যাশনাল ইনকাম এনআই কি, আমাদের পরবর্তী পর্যায়ে তোমাদের এগুলো প্রত্যেকটা জিনিসের আমি ফুল নেম এই কাগজেই লিখে তোমাদের জানাবো। তাহলে আমরা পড়ার সময় বা জানার সময় তারপরেও আমি একবার করে বলে দিচ্ছি। এনআই হচ্ছে ন্যাশনাল ইনকাম, জিএনপি হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, আর জিডিপি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এরপরে আসি নিট জাতীয় উৎপাদন কি, অর্থাৎ 4 নম্বরটা কি? নিট জাতীয় উৎপাদন বা এনএনপি কি? নিট ন্যাশনাল প্রোডাক্ট। হোয়াট ইজ নিট ন্যাশনাল প্রোডাক্ট? মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অবচয়জনিত ব্যয় আমরা যদি বাদ দিই, যা অবশিষ্ট থাকে তাকে নিট জাতীয় উৎপাদন বা এনএনপি বলে। আবারও বলছি,
মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অবচয়জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকেই নিট জাতীয় উৎপাদন বলে। তাহলে আমরা নিট জাতীয় উৎপাদন জানলাম। এরপরে আসি প্রকৃত মাথাপিছু আয় কী, বা হোয়াট ইজ দ্য রিয়েল পার ক্যাপিটাল ইনকাম। জাতীয় আয়কে দামসূচকের মাধ্যমে ডিফ্লেট অর্থাৎ স্থিতি হ্রাস করা পাওয়া যায় তখন তাকে প্রকৃত জাতীয় আয় বলে। প্রকৃত জাতীয় আয়কে জনসংখ্যা দ্বারা ভাগ করলে আমরা প্রকৃত মাথাপিছু আয় পাব। আবারও বলছি, প্রকৃত মাথাপিছু আয় কি? জাতীয় আয়কে দামসূচকের মাধ্যমে ডিফ্লেট অর্থাৎ স্থিতি হ্রাস করে পাওয়া যায় প্রকৃত জাতীয় আয়। এরপরে আসি আমরা কি হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কি। চলতি উৎপাদন কার্যক্রমে কোনো প্রভাব বিস্তার না করে অর্থনীতির একটি ক্ষেত্র থেকে অপর ক্ষেত্রে অর্থ বা আয়ের স্থানান্তরকে বলা হয় হস্তান্তর পাওনা বা ট্রান্সফার পেমেন্ট। আমি আবারও বলছি, হোয়াট ইজ ট্রান্সফার পেমেন্ট বা হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কি? চলতি উৎপাদন কার্যক্রমে কোনো প্রভাব বিস্তার না করে অর্থনীতির একটি ক্ষেত্র থেকে অপর ক্ষেত্রে অর্থ বা আয়ের স্থানান্তর, মানে এক স্থান থেকে আরেক স্থানে অর্থ স্থানান্তরকে বলা হচ্ছে হস্তান্তর পাওনা। এরপরে আসি প্রকৃত জিএনপি বা প্রকৃত জাতীয় আয় কি। প্রকৃত জিএনপি কি বা প্রকৃত জাতীয় আয় কি? উৎপাদিত দ্রব্য ও সেবার মোট মূল্য যখন চলতি বাজার মূল্যের পরিবর্তে ভিত্তি বছরের বাজার মূল্য হিসাব করা হয় তখন তাকে প্রকৃত জাতীয় আয় বা রিয়েল জিএনপি বলে। তাকে স্থির মূল্যে জাতীয় উৎপাদন বা আয়ও বলা হয়, অর্থাৎ কনস্ট্যান্ট প্রাইস ন্যাশনাল প্রোডাক্টও বলা হয়। এরপরে আসি আর্থিক জিএনপি কি। আর্থিক জিএনপি বা হোয়াট ইজ নমিনিয়াল জিএনপি। নমিনিয়াল জিএনপি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তাকে সেই সময়ে চলতি বাজার দাম দ্বারা পরিমাপ করলে যে মোট আর্থিক মূল্য পাওয়া যায় তাকেই চলতি দামে জিএনপি বা জিএনপি অ্যাট কারেন্ট প্রাইস বা আর্থিক জাতীয় উৎপাদন বা জিএনপি অফ মানি বলে। কথাটা আবারও রিপিট করছি, আর্থিক জিএনপি কি বা হোয়াট ইজ ন্যাশনাল জিএনপি। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তাকে সেই সময়ে চলতি বাজার দাম দ্বারা পরিমাপ করলে যে মোট আর্থিক মূল্য পাওয়া যায় তাকেই বলা হচ্ছে কি চলতি দামে বা আর্থিক জাতীয় উৎপাদন বলা হচ্ছে। ওকে, এরপরে আসি কি আমাদের জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ কি। আবারও বলছি, জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ কি? উৎপাদন বা ব্যবসার ক্ষেত্রের সঙ্গে জনগণ বা পরিবারের বিনিময় প্রবাহকে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ বলে। তাহলে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ কি? উৎপাদন বা ব্যবসার ক্ষেত্রে জনগণ বা পরিবারের বিনিময় প্রবাহকে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ বলে। এরপরে কি আসছে দ্বৈত গণনা সমস্যা কি বা ডুয়েল থিম। হোয়াট ইজ কি ডুয়েল থিম বা দ্বৈত গণনা সমস্যা কি? বা একে আরেকটা বলা হয় হোয়াট ইজ ডাবল কাউন্ট, মানে একই জিনিসের দুইবার, দ্বৈত মানে কি দুই, মানে একই জিনিস দুইবার কাউন্ট করা। একে ডুয়েল থিমও বলে, অনেক সময় একে ডাবল কাউন্টও বলা হয়। দ্বৈত গণনার সমস্যা কি? উৎপাদিত দ্রব্য সামগ্রীর মধ্যে কোন দ্রব্যটি মধ্যবর্তী ও কোন দ্রব্যটি চূড়ান্ত তা নির্ধারণ করা যখন সম্ভব হয় না তখন একই বিষয়ে দুই বা ততোধিক গণনা হতে পারে, তাকেই দ্বৈত গণনা সমস্যা বলে। অর্থাৎ একটা দ্রব্যকে দুইবার গণনা, যেমন ধরো ধান থেকে চাল, চাল থেকে আটা, আটা থেকে রুটি, এই যে ধাপে ধাপে শেষ পর্যন্ত রুটি, রুটির যেমন একটা চূড়ান্ত দ্রব্য, বাট এই মধ্যবর্তী দ্রব্য আটাকে দুইবার গণনা করা হতে পারে, কি বলে চালকে দুইবার গণনা করা হতে পারে। এই ধান থেকে কি চাল, চাল থেকে আটা, আটা থেকে রুটি, এই যে মধ্যবর্তী দ্রব্যকে একই দ্রব্য যদি দুইবার গণনায় অন্তর্ভুক্ত করা হয় সেই সমস্যাটাকেই বলা হচ্ছে কি দ্বৈত গণনা সমস্যা। এরপরে আসি কি নেট দেশজ উৎপাদন, 11 নম্বর। নেট দেশজ উৎপাদন কি? মোট দেশজ উৎপাদন থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে নেট দেশজ উৎপাদন বলে। অর্থাৎ এনডিপি ইকুয়াল টু
জিডিপি মাইনাস, এখানে আমি তোমাদের লিখে বোঝাচ্ছি, এন ডি পি ইকুয়াল টু কি জিডিপি মাইনাস সিসিএ। অর্থাৎ হচ্ছে কি বলতে চাচ্ছে, নিট দেশজ উৎপাদন কি, মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে, অর্থাৎ সিসিএ হচ্ছে আমাদের মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, তাই সেটা থেকেই যা বাকি থাকে তাকেই বলা হচ্ছে নিট দেশজ উৎপাদন। এরপরে আমরা বলতে পারি বাজার মূল্যে এনএনপি কি, অর্থাৎ 12 নম্বরের দিকে ফোকাস করো। দেখো 12 নম্বর কি বলেছি, বাজার মূল্যে এনএনপি কি। বাজার মূল্যে এনএনপি বলতে আমরা বুঝতে পারছি উৎপাদনের সকল উপকরণ ব্যবহারের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে যে সকল বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম পাওয়া যায় তার আর্থিক মূল্যকেই বাজার দামে জাতীয় আয় বলে। আবারও বলছি, উৎপাদনের সকল উপকরণ ব্যবহারের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে যে সকল বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম পাওয়া যায় তার আর্থিক মূল্যকে বাজার দামে জাতীয় আয় বলে। বাজার মূল্যে এনএনপি কি বা বাজার দাম, অর্থাৎ বাজার দামে এনএনপি ইকুয়াল টু হচ্ছে বাজার দামে জিএনপি মাইনাস সিসিএ, সেই আগের মতোই মূলধনের জন্য অবচয়জনিত কি খরচ। তাহলে বাজার দামে জিএনপি মাইনাস সিসিএ থেকে আমরা কি পাবো, বাজার মূল্যে এনএনপি। এরপরে আসি 13 নম্বরে উপকরণ ব্যয় বা উপাদান মূল্যে এনএনপি কি। উপকরণ মূল্যে বা উপকরণ দামে এনএনপি বা হোয়াট ইজ দ্য ন্যাশনাল ইনকাম অ্যাট ফ্যাক্টর প্রাইস। বাজার মূল্যে প্রকাশিত এনএনপি থেকে পরোক্ষ কর বাদ দিয়ে ভর্তুকি যোগ করে এবং সরকারের অর্জিত উদ্বৃত্ত মুনাফা বাদ দিয়ে উপকরণ দামে ব্যয় বা এনএনপি পাওয়া যায়। তাহলে উপকরণ দামে এনএনপি আমি পরবর্তী পর্যায়ে তোমাদের যখন সূত্রগুলো বুঝাবো তখন তোমরা জিনিসটা আরও সুন্দর করে বুঝতে পারবে। অর্থাৎ উপকরণ দামে কি এনএনপি ইকুয়াল টু হচ্ছে বাজার দামে এনএনপি মাইনাস পরোক্ষ কর, সরকারি মুনাফা ও ভর্তুকি। ঠিক আছে, এরপরে আসি কি ব্যক্তিগত আয় কি। 14 নম্বরে আসো, ব্যক্তিগত আয় কি বা পার্সোনাল ইনকাম কি। হোয়াট ইজ পার্সোনাল ইনকাম। কোনো বছরে সব ব্যক্তি বা পরিবারের চলতি আয়ের সমষ্টি হলো ব্যক্তিগত আয় বা পিআই বা পার্সোনাল ইনকাম। এরপরে আসে কি 15 নম্বরে ব্যয়যোগ্য আয় কি। ব্যয়যোগ্য আয় বা ব্যবহারযোগ্য আয় বা হোয়াট ইজ ডিসপোজেবল ইনকাম। ডিসপোজেবল ইনকাম হচ্ছে ব্যক্তিগত আয় মানে পার্সোনাল ইনকাম থেকে সরকারকে কর প্রদানের ফলে অবশিষ্ট যা থাকে তাকেই ব্যয়যোগ্য আয় বলে। অর্থাৎ ব্যয়যোগ্য আয় হচ্ছে ব্যক্তিগত আয় ও ব্যক্তিগত করের বিয়োগফলের সমষ্টি। মানে সরকারকে তুমি কর বাদ দিয়ে তোমার আয় থেকে সরকারকে ট্যাক্স বা কর বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট হবে সেটাই হচ্ছে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়। ব্যয়যোগ্য আয় কি মানে তোমার এই ব্যক্তিগত আয়, এই ব্যক্তিগত মানে পার্সোনাল ইনকাম থেকে যদি সরকারি ব্যয় মানে সরকারি কর ট্যাক্স দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে ব্যয়যোগ্য আয়। অর্থাৎ এই দেখো ব্যয়যোগ্য আয় ইকুয়াল টু হচ্ছে ব্যক্তিগত আয় মাইনাস ব্যক্তিগত কর। অর্থাৎ সরকারকে তুমি কি পরিমাণ কর প্রদান করবে সেখান থেকে তোমার আয়কে বাদ দিলে যে অবশিষ্ট থাকবে তাই হচ্ছে ব্যয়যোগ্য আয়। এরপরে আসি আমাদের মাথাপিছু আয় কি। হোয়াট ইজ মাথাপিছু আয় বা হোয়াট ইজ পার ক্যাপিটাল ইনকাম। জনসাধারণের বার্ষিক গড় আয়কে মাথাপিছু আয় বলে। অর্থাৎ অর্জিত আয়কে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। সুতরাং মাথাপিছু আয় কি মোট জাতীয় আয় ডিভাইডেড বাই মোট জনসংখ্যা। আবারও বলছি মাথাপিছু আয় কি, মাথাপিছু হচ্ছে মোট জাতীয় আয় ডিভাইডেড বাই মোট জনসংখ্যা। অর্থাৎ মোট জাতীয় আয় এবং মোট জনসংখ্যার অনুপাতই হচ্ছে আমাদের মাথাপিছু আয়। অর্থাৎ জনসাধারণের বার্ষিক গড় আয়কেই বলা হচ্ছে মাথাপিছু আয়। এরপরে আসি মধ্যবর্তী দ্রব্য কি চূড়ান্ত দ্রব্য। ওই যে একটু আগে আমরা কি পড়লাম দ্বৈত গণনা সমস্যার ক্ষেত্রে কিন্তু আমরা বললাম কি চূড়ান্ত দ্রব্য কথাটা বললাম, মধ্যবর্তী দ্রব্য বললাম। মানে দ্বৈত গণনা সমস্যার মধ্যে কি মধ্যবর্তী দ্রব্যের 2 বার গণনা করা হয়। অর্থাৎ মধ্যবর্তী দ্রব্যটাও আমাদের জানতে হবে এবং চূড়ান্ত দ্রব্যটাও কি জানতে হবে। মধ্যবর্তী দ্রব্য কি বা হোয়াট ইজ ইন্টারমিডিয়েট গুডস কি।
তাহলে যেসব দ্রব্য চূড়ান্ত ভোগের লক্ষ্যে ব্যবহৃত না হয়ে পুনরায় উৎপাদন কাজে বা পুনরায় বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয় তাকে মধ্যবর্তী দ্রব্য বা ইন্টারমিডিয়েট গুডস বলা হয়। যেমন বস্ত্র যদি চূড়ান্ত দ্রব্য হয় তবে সুতা হবে মধ্যবর্তী দ্রব্য। মানে বস্ত্র হচ্ছে তোমাদের চূড়ান্ত দ্রব্য, সরাসরি তুমি ব্যবহার করছো, আর বস্ত্রটা কি দ্রব্যতে ব্যবহার করা হচ্ছে? সুতা দিয়ে তৈরি করা হচ্ছে, এই জন্য সুতা হচ্ছে মধ্যবর্তী দ্রব্য আর বস্ত্র হচ্ছে চূড়ান্ত দ্রব্য। তাহলে মধ্যবর্তী দ্রব্য কি আর চূড়ান্ত দ্রব্য, অর্থাৎ ইন্টারমিডিয়েট গুডস কি আর ফাইনাল গুডস কি? যেসব দ্রব্য চূড়ান্ত মানে ভোগের ক্ষেত্রে সরাসরি ভোক্তার নিকট পৌঁছে যায় তাকে বলা হচ্ছে চূড়ান্ত দ্রব্য বা ফাইনাল গুডস। আর মধ্যবর্তী দ্রব্য হচ্ছে যে চূড়ান্ত দ্রব্য ভোগের লক্ষ্যে ব্যবহৃত না হয়ে পুনরায় উৎপাদন কাজে বা পুনরায় বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয় তাকেই মধ্যবর্তী দ্রব্য বলে। এখানে বস্ত্রকে বলা হচ্ছে চূড়ান্ত দ্রব্য এবং সুতাকে বলা হচ্ছে কি মধ্যবর্তী দ্রব্য। এরপরে কি আসছে? মূল্য সংযোজন পদ্ধতি কি? মূল্য সংযুক্তি পদ্ধতি কি? অর্থাৎ আমরা হোয়াট ইজ দ্য ভ্যালু অ্যাডেড মেথডস। ভ্যালু অ্যাডেড মেথডসটা কি? আসলে আমরা অঙ্ক করার ক্ষেত্রে এই ভ্যালু অ্যাডেড মেথডস কাজে লাগবে, তাই এই সম্বন্ধে আমাদের জানতে হবে। তাহলে মূল্য সংযুক্তি পদ্ধতি হচ্ছে উৎপাদন ক্রয়ের জন্য, আবারও বলছি, উপাদান ক্রয়ের জন্য ব্যয়িত অর্থ উৎপন্ন দ্রব্যের মধ্যে পরবর্তীতে সংযুক্ত হয়ে থাকে বা উৎপাদনের বিভিন্ন স্তরে সংযুক্ত মূল্যকে পরস্পর যোগ করাকেই বলা হচ্ছে মূল্য সংযুক্তি। আবারও বলছি, উপাদান ক্রয়ের জন্য ব্যয়িত অর্থ উৎপন্ন দ্রব্যের মধ্যে পরবর্তীতে সংযুক্ত হয়ে থাকে অথবা উৎপাদনের বিভিন্ন স্তরে সংযুক্ত মূল্যকেই পরস্পর যোগ করাকেই মূল্য সংযুক্তি বলে। এরপরে আসি নিট অর্থনৈতিক কল্যাণ। এই নিউ জিনিসটা বা নিট অর্থনৈতিক কল্যাণ বা নিট ইকোনমিক ওয়েলফেয়ার, নিউ NEW, আমি পরবর্তী পর্যায়ে আবার এটাকে আলোচনা করব। এটা তোমাদের অনেক সময় সংজ্ঞা আকারে বা ছোট প্রশ্ন আকারে বা কিংবা 1 মার্কসের প্রশ্নের মধ্যেও অনেক সময় এই প্রশ্নটা আসে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মানে অনেক সময় তোমাদের কথা বলার প্রসঙ্গে বা কোনো খবর দেখার সময়, পেপারের সময় তোমরা এই জিনিসটা দেখবে যে হোয়াট ইজ নিউ বা নিট ওয়েলফেয়ার ইনকাম, NEW। নিউ বলতে কী বুঝো? বা নিট অর্থনীতি, বাংলায় বলা হচ্ছে নিট অর্থনৈতিক কল্যাণ কী। জিএনপি উপাদানের মধ্যে কিছু উপাদান সংযোজন এবং কিছু উপাদান বিয়োজন করে অর্থবহভাবে অর্থনৈতিক কল্যাণ পরিমাপ করা হয়, আর সেই অর্থবহ পরিমাপটিকেই নিট অর্থনৈতিক কল্যাণ বা নিউ বলা হয়। বুঝেছ? এরপরে আসি প্রোপাইটার আয় কি। প্রোপাইটার আয় কি এবং পরবর্তী হচ্ছে কর্পোরেট মুনাফা কি। প্রথমেই আমরা আলোচনা করি প্রোপাইটার আয় কি। কর্পোরেটের নয় এমন সব ব্যবসার মালিকদের অর্জিত আয় হলো প্রোপাইটারের আয়। আর কর্পোরেট মুনাফা কি? কর্পোরেশন বা কোম্পানির আয় ও ব্যয়ের ব্যবধান থেকে অর্জিত আয় হলো কর্পোরেট মুনাফা। আবারও বলছি, প্রোপাইটার কি? কর্পোরেট নয় এমন সব ব্যবসায়ের মালিকদের অর্জিত আয় হলো প্রোপাইটারের আয়, আর কর্পোরেশন বা কোম্পানির আয় বা ব্যয়ের ব্যবধান থেকে অর্জিত আয় হলো কর্পোরেট মুনাফা। তাহলে আমরা এরপরে আসি মিশ্র আয় কি। স্বনিযুক্ত বা নিযুক্ত ব্যক্তির আয় হলো মিশ্র আয়। মিশ্র আয় মানে হচ্ছে মিক্সড ইনকাম। হোয়াট ইজ মিক্সড ইনকাম বা মিশ্র আয় কি? স্বনিযুক্ত ব্যক্তির আয় হলো মিশ্র আয়। তারপরে কি বলা হচ্ছে কি? জিএনপি পরিমাপে সামগ্রিক ব্যয়ের খাতকে কি বলে? আবারও বলছি, জিএনপি পরিমাপে সামগ্রিক ব্যয়ের খাতকে কি বলে? আবার কি বলা হয়েছে? জিএনপি পরিমাপে সামগ্রিক আয়ের খাতকে। দুটো প্রশ্ন দেখো, দু রকম। একটা হচ্ছে সামগ্রিক ব্যয়ের খাতকে কি বলা হয়, খেয়াল করো, সামগ্রিক ব্যয়। আর একটা কি বলা হয়েছে? সামগ্রিক আয়ের খাতকে কি বলা হয়। জিএনপি পরিমাপে সামগ্রিক ব্যয়ের খাতকে কি বলে, আর জিএনপি পরিমাপে সামগ্রিক আয়ের খাতকে কি বলে? জিএনপি ব্যয়ের খাতকে কি সামগ্রিক চাহিদা বলে, আর জিএনপি পরিমাপে সামগ্রিক আয়ের খাতকে সামগ্রিক যোগান বলে। আবারও বলছি, জিএনপি পরিমাপে সামগ্রিক ব্যয়ের খাতকে বলা হচ্ছে সামগ্রিক চাহিদার খাত, আর জিএনপি পরিমাপে আয়ের খাতকে বলা হচ্ছে সামগ্রিক যোগানের খাত। এরপরে আমরা আরও আলোচনা করছি। আজকে আমরা জাতীয় আয়ের বিভিন্ন বিষয় নিয়ে, জাতীয় আয়, মোট জাতীয় উৎপাদন, এসব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম।
এই জাতীয় আয় চ্যাপ্টারে আরও ছোট ছোট আরও অনেকগুলো বিষয় রয়েছে যা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো তোমরা বারবার রিভিউ দেখো এবং বই দেখো, তাহলেই দেখবা বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী ক্লাসের দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।